আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে কি করবে জানালেন তারেক রহমান। এদিকে হাসিনাকে ফেরানোর উদ্যোগ, যা বলছে আনন্দবাজারের প্রতিবেদন। জানাবো আসিফ নজরুলকে হেনস্থা, চাকরি হারাচ্ছেন স্টাফ। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দেহটা বাংলাদেশে রয়ে গেছে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে কি করবে জানালেন তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত হলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে কারণে এক ব্যক্তির দুবারের বেশি যেন প্রধানমন্ত্রী না হতে পারেন। সংবিধানে তা সংযোজন করা হবে। এছাড়া ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। বলেন, সংস্কার শুধু কাগজে নয়, মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা এমন দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আগামীতে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না। তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন মানে এক দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। তাই প্রধানমন্ত্রীর সমালোচনার জন্য যে কাউকে হেনস্থা না করা হয় সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া হবে। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দেওয়া হবে। তারেক রহমান বলেন, আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারত্ব। হাসিনাকে ফেরানোর উদ্যোগ, যা বলছে আনন্দবাজারের প্রতিবেদন। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ইতিমধ্যে তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই সঙ্গে তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার উদ্যোগও চলছে। তবে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যত নিজ দেশে ভারত বিরোধী রাজনৈতিক ভাষ্য তৈরি করতে চাইছে বলে মনে করছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গ্যালারিকে বার্তা দিতে। রেড কর্নার নোটিশ দিলেই যে ভারত থরহরিকম্প হয়ে যে কোনো সিদ্ধান্ত নেবে, এমন বিন্দুমাত্র সম্ভাবনা আদৌ নেই। বরং এই সময় দাঁড়িয়ে এই কথাই ঢাকাকে মনে করিয়ে দিতে চাইছেন কূটনীতিকরা। দেশের অর্থনীতিকে কোণঠাসা অবস্থা থেকে ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতে ধাক্কা সামলাতে ভারতের সঙ্গে বাস্তবিত সম্পর্ক তৈরি করা উচিত। নয়াদিল্লির উপর রাজনৈতিক চাপ বাড়ানোর নীতি নিলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সুরাহা হবে না। সূত্র থেকে আরও জানা গেছে, আপাতত বিদ্যুৎ বকেয়ার বিষয়টি নিয়ে প্রবল চাপে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বকেয়া ৮৪.৬ কোটি টাকার পরিশোধ না করায় চলতি মাসের প্রথম থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ৬০% কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ। একই সঙ্গে ৭ নভেম্বরের মধ্যে বকেয়া না মেটালে সরবরাহ বন্ধ করার হুমকিও দেওয়া হয়েছিল। এই অবস্থায় দেশকে আঁধারে ডুবে যাওয়া থেকে বাঁচাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড $১৭.৩ কোটি একটি নতুন লেটার অব রিক্রিট জারি করেছে। অর্থাৎ বকেয়ার কিছু অংশ মেটাতে পেরেছে। এখানে অনেকটাই বাকি। কিন্তু শুধু বিদ্যুৎ ক্ষেত্রেই নয়, অন্য অনেক অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বড় পুঁজির প্রকল্পে ভারতের উপর নির্ভরশীল ঢাকা, যা গত কয়েক দশকে সেই দশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছে। গত কয়েক বছরে ভারত প্রায় $৮০০ কোটি নামমাত্র সুদের ঋণ দিয়েছে বাংলাদেশকে। এছাড়া অনুদান দিয়েছে বিভিন্ন প্রকল্পে, যার মধ্যে রয়েছে সড়ক, রেলসেচ, নৌবন্দরের মতো ক্ষেত্র। ওষুধ এবং খাদ্যপণ্যের ক্ষেত্রেও ভারত নির্ভরতা যথেষ্ট। সাউন্ড ব্লকের তথ্য মতে ২০২২-২৩ আর্থিক বছরে ভারত-বাংলাদেশ বাণিজ্যের পরিমাণ প্রায় $১৬০০ কোটি। দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে শক্তিক্ষেত্রে সহযোগিতা। পাশাপাশি অয়েল ইন্ডিয়া এবং ওএনজিসি বিদেশে লিমিটেড যৌথ মঞ্চ তৈরি করে সে দেশের উপকূলবর্তী এলাকায় তেল নিষ্কাশনে বড় ভূমিকা নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ। পাইপলাইনে ভারত থেকে বাংলাদেশে হাইস্পিড ডিজেল পরিবহন উল্লেখযোগ্য সাফল্য। প্রকৃতপক্ষে
প্রাকৃতিক বিপর্যয়, খাদ্য নিরাপত্তা, শক্তি ক্ষেত্রে নিরাপত্তার মতো প্রতি বছর লেগে থাকা সংকটে নাস্তানাবুদ বাংলাদেশের অর্থনীতি। সূত্রের বক্তব্য, এই ক্ষেত্রগুলোতে ভারতের সহায়তা বাংলাদেশের অর্থনীতিকে সামলাতে খুবই জরুরি। এখন শেখ হাসিনার সময় বৈদেশিক ঋণের পাহাড় জমেছে। সর্বশেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী জাপানের কাছ থেকে $921 কোটি, রাশিয়া থেকে $509 কোটি, চীনের থেকে $476 কোটি এবং ভারত থেকে $102 কোটি ঋণ বাংলাদেশের। বাস্তবে ঋণ আরও বেশি। তথ্য অনুযায়ী 2023 সালের জুলাই থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ $563 কোটি ঋণ নিয়েছে। আওয়ামী লীগের সময় ঋণের কিস্তি শোধ করতে হবে এই সরকারকে। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যা সামাজিকভাবে রাজনৈতিক নৈরাজ্যের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানি ও বিদ্যুৎ সহ কাঁচা বাজারেরও মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। বাংলাদেশ আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়লে তা ভারত তো বটেই, গোটা দক্ষিণ এশিয়ার পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দিল্লির মতোই এই কোণঠাসা পরিস্থিতিতে ভারতকে চাপ দেওয়ার চেষ্টা না করে বরং ভারতের সহায়তা নিয়েই অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করার লক্ষ্য হওয়া উচিত ইউনূস সরকারের। আসিফ নজরুলকে হেনস্থা, চাকরি হারাচ্ছেন স্টাফ। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্থার শিকার হন। আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেশটি সফরে যান তিনি। জেনেভার আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে উদ্দেশ্যে প্রণোদিত বলে মনে করছে সরকার। সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টার সঙ্গে প্রোটোকল থাকার পরেও কেন এমন ঘটনা ঘটল এবং এর সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে তা জানতে চেয়ে সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী কমিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। সদর দপ্তরে কূটনৈতিক পত্র পাওয়ার স্বল্প সময়ের মধ্যে মাঠে নেমে পড়েছে মিশন। ইতিমধ্যে তথ্য সংগ্রহ করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছে জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন। আওয়ামী লীগ আমলে জেনেভা মিশনে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা এবং এক লোকাল স্টাফের যোগসূত্র থাকতে পারে বলে প্রতিবেদন পেয়েছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র জানিয়েছে। মিশনের প্রতিবেদনের আলোকে লেবার কাউন্সিলর জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। আর আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারীর মিজানের চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আর হেনস্থার ঘটনার 3 হোতা সুইজারল্যান্ড। আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জামাদার, সাধারণ সম্পাদক শ্যামল খান এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক খলিলুর রহমান সহ প্রায় সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জেনেভার আসিফ নজরুলকে হেনস্থার পর সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে। সেই পরিপত্রে 2টি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরকালে যথাযথ প্রোটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূত সহ মিশনের কর্মকর্তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গত 7 নভেম্বর আসিফ নজরুলকে হেনস্থা করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেন। তারা তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন, বারবার প্রশ্ন করছেন, আপনি মিথ্যা বলেছেন। ভিডিওতে শোনা যায় আসিফ নজরুল বলছেন, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? তখন হেনস্থাকারীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা গেছে। বাংলাদেশ স্থানীয় সময় 8 নভেম্বর দিবাগত রাতে আইন উপদেষ্টার ভিডিও ভাইরাল হওয়ার পর জেনেভাস্থল বাংলাদেশ মিশন জানতে পারে ILOর গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় সফরে জেনেভা সফরে গেছেন আসিফ নজরুল। আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরছিলেন তিনি। আইন উপদেষ্টা দূতাবাসের প্রোটোকল নিয়ে গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে আসেন তিনি। বিমানবন্দরে নামার পর একদল লোক তাকে ঘিরে ফেলেন। এরপর উপদেষ্টা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্থাকারীদের তাকে বিরক্ত করেন। আইন উপদেষ্টাকে যখন হেনস্থা করা হয় সেই সময় তার সঙ্গে ছিলেন লেবার কাউন্সিলর কামরুল ইসলাম এবং লোকাল স্টাফ মিজান। আসিফ নজরুলকে হেনস্থা করার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে তার সঙ্গে থাকা কামরুল বা মিজান কেউই প্রতিবাদ কিংবা উপদেষ্টাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টাও করেনি। এই নিয়ে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা হতবাক হয়েছেন। তাদের কেউ বলছেন তারা কেন কোনো প্রতিবাদ কিংবা উপদেষ্টা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেনি সেটি বড় প্রশ্ন। ILOর গভর্নিং বডির বৈঠকে যোগ দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকও জেনেভা সফর করেন। প্রসঙ্গত, আসিফ নজরুল আইন ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।